রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। AKMS অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকল অভিভাবক, শিক্ষার্থী এবং অন্য যারা লাইভ দেখছেন সকলকে ধন্যবাদ ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আর এটাও আশা করছি যে তোমরা সবাই এই করোনাকালীন মুহূর্তে সবাই বাসায় বসে পড়াশোনা করছো আর বার্ষিক পরীক্ষার সিলেবাস কমপ্লিটের জন্য প্রস্তুতি নিচ্ছ। আজকে তোমাদের আমি তৃতীয় অধ্যায়, একটা নতুন অধ্যায় পড়াবো, যেটা হচ্ছে এশিয়া মহাদেশ সম্পর্কে। তোমরা অনেকে এই আর তোমাদের এই বিষয়ে হচ্ছে আমি তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব যতটুকু সম্ভব। দেখো, তৃতীয় অধ্যায় বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ। বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ, তৃতীয় অধ্যায়, পৃষ্ঠা নাম্বার 20। প্রয়োজনে বই সাথে নিতে পারো। আচ্ছা, দেখো, প্রথমে আমরা মহাদেশ সম্পর্কে জানব। মহাদেশ হচ্ছে অনেকগুলো দেশ নিয়ে একটি মহাদেশ গড়ে ওঠে। অনেকগুলো দেশ নিয়ে একটি মহাদেশ গড়ে ওঠে, অর্থাৎ পৃথিবীর কোনো বৃহৎ অবিরাম অবিচ্ছিন্ন ভূখণ্ডকেই আমরা মহাদেশ বলবো। তাহলে হচ্ছে অনেকগুলো দেশ থাকবে একটা মহাদেশের মধ্যে, তা হচ্ছে পানি রাশি দ্বারা একে অপর থেকে বিচ্ছিন্ন হবে। পানি রাশি দ্বারা একটি মহাদেশ আরেকটি মহাদেশ থেকে বিচ্ছিন্ন হবে। তাহলে পৃথিবীতে মহাদেশের সংখ্যা কত? পৃথিবীতে মহাদেশ হচ্ছে 7টি। পৃথিবীতে মহাদেশ 7টি। কি কি আমরা জানবো পরে, একটু পরে। আমাদের দেশটি যে মহাদেশে অবস্থিত সেই মহাদেশের নাম কি? সবাই আমরা জানি, এশিয়া মহাদেশে বাংলাদেশ অবস্থিত। আচ্ছা, এশিয়া মহাদেশ হচ্ছে পৃথিবীর বৃহত্তম মহাদেশ। এশিয়া মহাদেশ পৃথিবীর বৃহত্তম মহাদেশ। শুধু আয়তনেই নয়, জনসংখ্যার দিক থেকেও এশিয়া মহাদেশ পৃথিবীর একটি বড় মহাদেশ। আর বাংলাদেশ হচ্ছে এই মহাদেশের একটি বিশিষ্ট স্থান দখল করে আছে। পৃথিবীর যে মানচিত্রটা, সে স্থানেও একটা গর্বিত দেশের নাম হচ্ছে বাংলাদেশ। কিভাবে? দেখো, বাংলাদেশ যে রাজনৈতিক সাংস্কৃতিক যে সংগ্রাম এবং 1971 সালে যে সশস্ত্র মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে বিশ্ব মানচিত্রে একটা গৌরবের স্থান অধিকার করে আছে বাংলাদেশ। তাহলে হচ্ছে মহাদেশ হচ্ছে অনেকগুলো দেশ নিয়ে গঠিত মহাদেশ, আর বাংলাদেশ যে মহাদেশের অন্তর্গত সেটা হচ্ছে এশিয়া মহাদেশ। আচ্ছা, এবার মহাদেশের পরে আমরা জানব মহাসাগর। তাহলে হচ্ছে মহাদেশ 7টি আর মহাসাগর হচ্ছে 5টি মহাসাগর। প্রথম প্রশান্ত মহাসাগর, যেটা সবচেয়ে বড় মহাসাগর, প্রশান্ত মহাসাগর। তারপরে হচ্ছে আটলান্টিক, দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। তারপর ভারত মহাসাগর, উত্তর মহাসাগর আর দক্ষিণ মহাসাগর। তাহলে হচ্ছে পৃথিবীতে মহাসাগরের সংখ্যা হচ্ছে 5টি। দেখো, লিখেছি প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর বা আর্কটিক মহাসাগর, আর হচ্ছে দক্ষিণ মহাসাগর বা অ্যান্টার্কটিক মহাসাগর। আর এই মহাসাগরগুলো, মহাদেশগুলোর যে ভূপ্রকৃতি, জলবায়ু, জনসংখ্যা, জীবনযাত্রা, বিভিন্ন কিছুর ক্ষেত্রে এই মহাসাগরগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তার মানে হচ্ছে মহাসাগরগুলো সাগর, উপসাগর দ্বারা হচ্ছে বিচ্ছিন্ন হয়ে থাকে এই মহাদেশগুলো। আর এরপরে আসি আমরা মহাসাগরের পরে হচ্ছে তোমার সাগর। বিভিন্ন হচ্ছে সাগর দেখা যায়, যে আরব সাগর, লোহিত সাগর, ভূমধ্য সাগর, দক্ষিণ চীন সাগর, বিভিন্ন ধরনের সাগর আমরা দেখতে পাই। এরপরে হচ্ছে আমাদের দেশের দক্ষিণে যেটা রয়েছে বঙ্গোপসাগর। এটা আসলে একটা উপসাগর যা ভারত মহাসাগরের অন্তর্গত। তাহলে বঙ্গোপসাগর হচ্ছে একটা উপসাগর। মহাসাগর হচ্ছে চারদিকে জল দ্বারা বিস্তীর্ণ জলরাশিকে আমরা মহাসাগর বলবো, আর চারদিক হচ্ছে সাগর বলবো। তার মানে হচ্ছে মহাদেশ 7টি, মহাসাগর 5টি। এরপরে আসি আমরা মহাদেশের ভৌগোলিক পরিচয়। আমরা এর আগেই জেনেছি যে মহাদেশ কতটি? মহাদেশ হচ্ছে 7টি। কি কি? দেখো, এখানে লিখেছি এশিয়া মহাদেশ, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকা মহাদেশ। এরপরে দেখো, পৃথিবীর মোট আয়তনের 29 ভাগ হচ্ছে
স্থলভাগ। পৃথিবীর মোট আয়তনের 29 ভাগ হচ্ছে স্থলভাগ, আর বাকি অংশ হচ্ছে জলরাশি। তাহলে হচ্ছে 29 ভাগ যদি স্থলভাগ হয়ে থাকে, তাহলে হচ্ছে বাকি কত অংশ জলভাগ? অবশ্যই 71 অংশ জলভাগ। এই জলরাশির মধ্যে আবার দেখা যায় যে হচ্ছে বিভিন্ন ধরনের দ্বীপ বা দ্বীপপুঞ্জ আমরা দেখতে পাই এই জলরাশির মধ্যে। এই দ্বীপ বা দ্বীপপুঞ্জগুলো মহাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হলেও কোনো না কোনো মহাদেশের অংশবিশেষ। তার মানে হচ্ছে দ্বীপ বা দ্বীপপুঞ্জ হচ্ছে মহাদেশের অংশবিশেষ। তার মানে এই দ্বীপ বা দ্বীপপুঞ্জে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে হচ্ছে যে দৃশ্যগুলো মনোমুগ্ধকর, এবং সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। যেহেতু সেগুলো মনোমুগ্ধকর, তার মানে হচ্ছে দ্বীপ বা দ্বীপপুঞ্জে বিভিন্ন ধরনের পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। আচ্ছা, পৃথিবীর যে 29 ভাগ স্থলভাগ, এর সবগুলোই যে সমতল তা কিন্তু নয়। এই স্থলভাগের মধ্যে রয়েছে মালভূমি, সমভূমি, বনভূমি, বিভিন্ন নদ নদী সহ অনেক প্রাকৃতিক বৈচিত্র্য আমরা এখানে দেখতে পাই। আবার কোনো কোনো দেশ আছে যেগুলো হচ্ছে দ্বীপের সমষ্টি বা দ্বীপরাষ্ট্র বলে থাকি। এরকম দেশ হচ্ছে শ্রীলঙ্কা, ফিলিপাইন, ইন্দোনেশিয়া আর হচ্ছে নেপাল। তাহলে হচ্ছে দ্বীপ সমষ্টি বা দ্বীপের রাষ্ট্র বলা হয় নেপাল, ফিলিপাইন, ইন্দোনেশিয়া আর হচ্ছে শ্রীলঙ্কা। তাহলে হচ্ছে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থান হচ্ছে এশিয়া মহাদেশে এবং ভারতীয় উপমহাদেশে। তাহলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত। এরপরে আসবো আমরা এশিয়ার ভৌগোলিক অবস্থান এবং আয়তন নিয়ে। পৃথিবীর মোট স্থলভাগের 3 ভাগের 1 ভাগ এলাকা জুড়ে এশিয়া মহাদেশ অবস্থিত। তাহলে পৃথিবীর মোট 3 ভাগ এলাকা জুড়ে, এলাকার মধ্যে 1 ভাগ এলাকা হচ্ছে এশিয়া মহাদেশ। তাহলে কত বড় এশিয়া মহাদেশ বোঝা যাচ্ছে। পৃথিবীর বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ। এটা হচ্ছে পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। পৃথিবীর উত্তর গোলার্ধে এশিয়া মহাদেশ অবস্থিত। এর আয়তন হচ্ছে 4,46,14,000 বর্গ কিলোমিটার। 4,46,14,000 বর্গ কিলোমিটার হচ্ছে এশিয়ার আয়তন, যা পৃথিবীর মোট আয়তনের 30%। পৃথিবীর মোট আয়তনের 30% হচ্ছে এশিয়া মহাদেশের আয়তন। এরপরে হচ্ছে জনসংখ্যার দিকে যদি যাই, আমরা দেখি জনসংখ্যা, এশিয়া মহাদেশের জনসংখ্যা হচ্ছে 442,70,00,000। 442,70,00,000 হচ্ছে এশিয়া মহাদেশের জনসংখ্যা। আর অর্থাৎ আমরা যদি বলি যে এশিয়ার 60 ভাগ, মানে পৃথিবীর 60 ভাগ লোক এশিয়া মহাদেশে বাস করে, এটা আমরা বলতে পারি। যেহেতু হচ্ছে পৃথিবীর জনসংখ্যা হচ্ছে 700 কোটি, আর এশিয়া মহাদেশের জনসংখ্যা হচ্ছে 442,70,00,000। তার মানে 60 ভাগ লোক বাস করে এশিয়া মহাদেশে। আচ্ছা, এর আয়তন হচ্ছে এর ঘনত্ব, এশিয়া মহাদেশের ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 144 জন। প্রতি বর্গ কিলোমিটারে এশিয়ার জনসংখ্যার ঘনত্ব হচ্ছে 144 জন। এশিয়া এবং আফ্রিকার আয়তন যোগ করলে কিংবা হচ্ছে উত্তর হবে না, তার মানে বোঝা যাচ্ছে যে এটা একটা বৃহত্তম মহাদেশ। শুধু আয়তন এবং জনসংখ্যার দিক থেকে এশিয়া মহাদেশ বৃহত্তম নয়, এতে গড়ে উঠেছিল প্রাচীন যে সভ্যতাগুলো আমরা দেখতে পাই ইতিহাসে, সেই সভ্যতাগুলো কিন্তু এশিয়া মহাদেশেই গড়ে উঠেছিল। সেই সভ্যতাগুলোর মধ্যে সিন্ধু সভ্যতা, পারসীয় সভ্যতা, হিব্রু সভ্যতা, তারপরে হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা, এই সভ্যতাগুলো কিন্তু এশিয়া মহাদেশে গড়ে উঠেছিল। আমেরিকা এবং ইউরোপে তখনও হচ্ছে সভ্যতার আলো পৌঁছায়নি যখন হচ্ছে এই সভ্যতাগুলো এশিয়া মহাদেশে গড়ে ওঠে। সভ্যতার উজ্জ্বল নিদর্শন হিসাবে আমরা দেখতে পাই যে হচ্ছে চীনের মহাপ্রাচীর এবং বেবিলনের শূন্য উদ্যান এই মহাদেশেই অবস্থিত। তার মানে হচ্ছে এশিয়া মহাদেশ পৃথিবীর স্থলভাগের মোট 3 ভাগের 1 ভাগ এলাকা জুড়ে এশিয়া মহাদেশ। এর জনসংখ্যা হচ্ছে 442,70,00,000, যা পৃথিবীর 60 ভাগ লোক এই মহাদেশে বসবাস করে। এর ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 144 জন। আচ্ছা, এর ভূপ্রকৃতি হচ্ছে, এশিয়া মহাদেশের ভূপ্রকৃতি হচ্ছে বৈচিত্র্যপূর্ণ।
এই মহাদেশে প্রায় এক তৃতীয়াংশ অঞ্চল হচ্ছে সমতল। এই মহাদেশের প্রায় 1/3 অঞ্চল হচ্ছে সমতল। এর উত্তরে যেমন রয়েছে সাইবেরিয়া, যেটা শীতকালে বরফে ঢাকা থাকে আর প্রচুর বৃষ্টি হয় সাইবেরিয়াতে। আর পশ্চিমে হচ্ছে উত্তপ্ত মরুভূমি, পশ্চিমে অর্থাৎ হচ্ছে মাঝখানে যদি আমরা বলি তাহলে হচ্ছে মরুভূমি, যেটার উত্তাপ অনেক বেশি। আর দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে রয়েছে নদী বিধৌত নিম্ন সমভূমি দক্ষিণ দিকে। আর এছাড়া যদি আমরা বলি যে শুধু দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর আর দক্ষিণ পূর্ব দিকে রয়েছে নিম্ন সমভূমি। এছাড়াও এই মহাদেশের ভূপ্রকৃতির মধ্যে দেখতে পাই যে হচ্ছে পূর্ব দিকে রয়েছে হচ্ছে আগ্নেয় দ্বীপ। আর শুধু পূর্বে যদি দেখি আমরা হচ্ছে পূর্বে হচ্ছে প্রশান্ত মহাসাগর। যদি বলা হয় যে এশিয়া মহাদেশের পূর্বে কোন মহাসাগর অবস্থিত, তাহলে আমরা অবশ্যই প্রশান্ত মহাসাগর বলবো। আর যদি বলা হয় যে পূর্ব দিকে কোন দ্বীপ অবস্থিত, তাহলে হচ্ছে আগ্নেয় দ্বীপপুঞ্জ হচ্ছে পূর্ব দিকে অবস্থিত। আর হচ্ছে এশিয়া মহাদেশের পশ্চিমে হচ্ছে ইউরোপ মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশের পশ্চিমে ইউরোপ। আর পৃথিবীর বৃহত্তম হ্রদ যে কাস্পিয়ান সাগর এশিয়া মহাদেশে অবস্থিত। পৃথিবীর বৃহত্তম হ্রদ হচ্ছে কাস্পিয়ান সাগর, যেটা হচ্ছে এশিয়া মহাদেশে অবস্থিত। আর সেই সাথে পৃথিবীর যে সর্বোচ্চ মানে এশিয়া মহাদেশের সর্বোচ্চ বিন্দু সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট, যেটার উচ্চতা হচ্ছে 8850, যেটা হচ্ছে নেপাল এবং চীন সীমান্তে অবস্থিত। তার মানে হচ্ছে সর্বোচ্চ স্থান হচ্ছে মাউন্ট এভারেস্ট, মানে সর্বোচ্চ শৃঙ্গ এশিয়া মহাদেশের, সেটার উচ্চতা হচ্ছে 8850। আর এটা হচ্ছে নেপাল এবং চীন সীমান্তে অবস্থিত। আর সর্বনিম্ন বিন্দু বলতে গেলে আমরা হচ্ছে ডেড সি অর্থাৎ মৃত সাগরকে বোঝাবো, যার পূর্বে হচ্ছে জর্ডানের পূর্বে আর ইসরায়েল এবং প্যালেস্টাইনের পশ্চিমে হচ্ছে এই মৃত সাগর অবস্থিত। সে সাথে যদি আমরা বলি পৃথিবীর বৃহত্তম শ্বাসমূলীয় বা ম্যানগ্রোভ বন সুন্দরবন, যেটা হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশে অবস্থিত। আর আকর্ষণীয় বন্যপ্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার, সেটাও কিন্তু বাংলাদেশের সুন্দরবনে অবস্থিত। আচ্ছা, মাউন্ট এভারেস্ট হচ্ছে এর নাম রাখা হচ্ছে কার নাম অনুসারে? স্যার জর্জ এভারেস্টের নাম অনুসারে মাউন্ট এভারেস্টের নাম করা হয়েছে। তিনি ছিলেন হচ্ছে ব্রিটিশ ভারতের জরিপ বিভাগের প্রধান স্যার জর্জ এভারেস্টের নাম অনুসারে শৃঙ্গটির নামকরণ করা হয়েছে মাউন্ট এভারেস্ট। কিন্তু এর উচ্চতা মেপেছিলেন একজন বাঙালি, যার নাম হচ্ছে রাধানাথ শিকদার। এর উচ্চতা মেপেছিলেন হচ্ছে একজন বাঙালি, যার নাম কি? রাধানাথ শিকদার। এই পর্বতসমূহ এবং নিকটবর্তী যে সকল পর্বত রয়েছে সবগুলি হচ্ছে বরফে আচ্ছাদিত থাকে হচ্ছে এর আশেপাশের সব পর্বতসমূহ। আচ্ছা, এই মাউন্ট এভারেস্ট কে জয় করেছেন? দেখো, নেপালের তেনজিং শেরপা এবং নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি 1953 সালে প্রথম এভারেস্ট পর্বত চূড়ায় আরোহণ করেন। তার মানে হচ্ছে নেপালের তেনজিং শেরপা আর নিউজিল্যান্ডের হচ্ছে এডমন্ড হিলারি প্রথম হচ্ছে এভারেস্ট পর্বতচূড়ায় আরোহণ করেন। আর বাংলাদেশের দিকে তাকালে দেখা যায় যে মুসা ইব্রাহিম, তারপরে হচ্ছে এম এ মোহিত, নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরিন হচ্ছে এই পর্বতচূড়ায় আরোহণ করেন। তার মানে হচ্ছে প্রথম আরোহণ করেন নেপালের তেনজিং শেরপা আর নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি 1953 সালে। আর বাংলাদেশের মুসা ইব্রাহিম, এম এ মোহিত, নিশাত মজুমদার এবং ওয়াসফিয়া নাজরিন এই পর্বতচূড়ায় আরোহণ করেন। এবার আসি আমরা জলবায়ুতে। দেখো যে হচ্ছে বাংলাদেশের এশিয়া মহাদেশের জলবায়ু হচ্ছে বৈচিত্র্যপূর্ণ। এশিয়া মহাদেশে হচ্ছে 4 ধরনের জলবায়ু আমরা এখানে দেখতে পাই। কি কি জলবায়ু বলে দিই? নিরক্ষীয় অঞ্চলের জলবায়ু, মৌসুমী জলবায়ু, মরু অঞ্চলের জলবায়ু, ভূমধ্য সাগরীয় জলবায়ু।
তার মানে 4 ধরনের জলবায়ু আমরা এশিয়া মহাদেশে দেখতে পাই। প্রথমটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু, নিরক্ষীয় জলবায়ু। দ্বিতীয়টা হচ্ছে মরু অঞ্চলের জলবায়ু। মরু অঞ্চলের জলবায়ু। 3 নাম্বার হচ্ছে মৌসুমী জলবায়ু, যেটা বাংলাদেশ এর মধ্যে পড়ে মৌসুমী জলবায়ু। আর 4 নাম্বার হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু। ভূমধ্যসাগরীয় জলবায়ু। আচ্ছা, এখন এই বৈশিষ্ট্যগুলো পড়ব। নিরক্ষীয় অঞ্চলের জলবায়ু বৈশিষ্ট্য হচ্ছে, নিরক্ষীয় অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে অধিক তাপ এবং বৃষ্টিপাত। অধিক তাপ এবং বৃষ্টিপাত। নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে অধিক তাপ এবং বৃষ্টিপাত। এর উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া। ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া হচ্ছে নিরক্ষীয় অঞ্চলের জলবায়ুর মধ্যে পড়ে। এরপরে আসি মরু অঞ্চলের জলবায়ু। মরু অঞ্চলের জলবায়ু হচ্ছে বৃষ্টিহীনতা এবং উষ্ণতা, মানে হচ্ছে বৃষ্টিও হবে না, উষ্ণতাও বেশি থাকবে, সেটা হচ্ছে মরু অঞ্চলের জলবায়ু। যেখানে হচ্ছে মধ্য এশিয়ার যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলো মরু অঞ্চলের। মধ্য এশিয়ার যে অঞ্চলগুলো যেমন হচ্ছে কাজাখস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, এগুলো হচ্ছে মরু অঞ্চলের জলবায়ুর উদাহরণ। মরু অঞ্চলের জলবায়ু হচ্ছে মধ্য এশিয়ার দেশগুলো হচ্ছে মরু অঞ্চলের জলবায়ু এর মধ্যে পড়ে। আর মৌসুমী জলবায়ু হচ্ছে শীতকালে বৃষ্টি হবে না কিন্তু গ্রীষ্মকালে বৃষ্টি হবে, মানে বাংলাদেশের যে জলবায়ু মৌসুমী জলবায়ু। এছাড়া হচ্ছে ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন, মিয়ানমার, চীন, জাপান, এগুলো হচ্ছে মৌসুমী জলবায়ুর অন্তর্গত। এরপরে আসি ভূমধ্যসাগরীয় জলবায়ু, যেটা ভূমধ্যসাগরীয় জলবায়ু। শীতকালে বৃষ্টি হবে কিন্তু গ্রীষ্মকালে বৃষ্টি হবে না, সেটা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য। শীতকালে বৃষ্টি, গ্রীষ্মকালে বৃষ্টিহীনতা। এর মধ্যে আছে মানে শুষ্ক জলবায়ু যেটা বলে ইরান, ইরাক, জর্ডান, ইসরায়েল। তার মানে নিরক্ষীয় জলবায়ুর উদাহরণ হচ্ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া। মরু অঞ্চলের জলবায়ু হচ্ছে তোমার মধ্য এশিয়ার দেশগুলো। তারপরে মৌসুমী জলবায়ু হচ্ছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, চীন, জাপান। তারপর ভূমধ্যসাগরীয় জলবায়ু হচ্ছে ইরান, ইরাক, জর্ডান আর হচ্ছে ইসরায়েল, যেটা শুষ্ক জলবায়ুর বৈশিষ্ট্য। এছাড়া আমরা দেখতে পাই যে নিরক্ষীয় অঞ্চলটা কোথায়? নিরক্ষরেখা থেকে 10 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষরেখার মধ্যে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। মানে হচ্ছে 10 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষরেখার মধ্যে আমরা নিরক্ষীয় জলবায়ু দেখতে পাই। আর নিরক্ষীয় জলবায়ুতে হচ্ছে প্রচুর অধিক তাপ থাকবে আর বৃষ্টিপাতও বেশি হবে, যার বিপরীত হচ্ছে ভূমধ্যসাগরীয়, যেখানে হচ্ছে গ্রীষ্মকালে বৃষ্টি হবে না, শীতকালে বৃষ্টি হবে, মানে দুইটার বিপরীত। এরপরে আসব এশিয়া মহাদেশের জনসংখ্যা। এশিয়া মহাদেশের জনসংখ্যা, তাহলে হচ্ছে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 60% লোক হচ্ছে এশিয়া মহাদেশে বাস করে। পৃথিবীর হচ্ছে মোট জনসংখ্যা কত? 700 কোটি। এর মধ্যে এশিয়ার লোক সংখ্যা কত? 442 কোটি 70 লক্ষ। 442 70 লক্ষ হচ্ছে 70 লক্ষ এশিয়া মহাদেশের জনসংখ্যা। অর্থাৎ পৃথিবীর 60% লোক হচ্ছে এশিয়া মহাদেশে বাস করে। কারণ হচ্ছে পৃথিবীর জনসংখ্যা কত? পৃথিবীর জনসংখ্যা হচ্ছে 700 কোটি, তার মধ্যে 442 কোটি 70 লক্ষ লোক এশিয়া মহাদেশে বাস করে। আর পৃথিবীর প্রায় 4/3 লোকের বসবাস, অর্থাৎ হচ্ছে 4/3 লোক হচ্ছে এশিয়া মহাদেশে বসবাস করে। তাহলে হচ্ছে এশিয়ার মোট এলাকা, পৃথিবীর মোট ভূভাগের 3/1 হচ্ছে এশিয়া মহাদেশ। এশিয়া এলাকা পুরোটাই হচ্ছে মোট এলাকা হচ্ছে 3 ভাগ, তার মধ্যে 1 ভাগ হচ্ছে এশিয়া। তার মানে এই মহাদেশটিতে জনসংখ্যার চাপ বেশি। আচ্ছা, এশিয়ার কোন অঞ্চলে জনসংখ্যা বেশি সেটা বলি। প্রথমে দেখব আমরা মধ্য এশিয়া, সাইবেরিয়া এবং দক্ষিণ পশ্চিম এশিয়া।
মধ্য এশিয়া, সাইবেরিয়া যেগুলো হচ্ছে শীত প্রধান দেশ, বরফে ঢাকা থাকে সাইবেরিয়া, তারপরে দক্ষিণ পশ্চিম এই অঞ্চলগুলোতে জনসংখ্যার চাপ কম, মানে জনসংখ্যার আধিক্য কম এই অঞ্চলগুলোতে, মধ্য এশিয়া, দক্ষিণ পশ্চিম এশিয়া এবং সাইবেরিয়া। এই এশিয়ার এই অঞ্চলগুলোতে তুলনামূলকভাবে কম মানুষ বাস করে। আর পূর্ব এশিয়া, যেটা হচ্ছে পূর্ব এশিয়া মানে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, পূর্ব এশিয়ায় হচ্ছে জনসংখ্যা বেশি, মানে তুলনামূলকভাবে এইখানে হচ্ছে লোকসংখ্যা বেশি বাস করে। এই পূর্ব এশিয়ার দেশগুলো হচ্ছে চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া। এই দেশগুলোতে হচ্ছে জনসংখ্যা বেশি, ঘনবসতিপূর্ণ অঞ্চল হচ্ছে পূর্ব এশিয়া। এশিয়া মহাদেশের মোট জনসংখ্যার 2/3 এখানে বাস করে, এই অঞ্চলগুলোতে, এই এলাকায় বাস করে। পূর্ব এশিয়ায় হচ্ছে এশিয়ার যে 2/3 জনসংখ্যা তার হচ্ছে পূর্ব এশিয়ায় বাস করে। এদের মধ্যে অধিকাংশ মানুষ বাস করে গ্রাম অঞ্চলে। আচ্ছা, এদের মধ্যে অধিকাংশ মানুষ হচ্ছে গ্রাম অঞ্চলে বাস করে, তার মানে মধ্য এশিয়া, সাইবেরিয়ায়, দক্ষিণ পশ্চিম এশিয়ায় লোক সংখ্যা কম, আর পূর্ব এশিয়ার যে দেশগুলো আছে সেই দেশগুলোতে হচ্ছে জনসংখ্যা বেশি। আচ্ছা, জনসংখ্যা এবং আয়তনের দিক থেকে এশিয়ার সবচেয়ে বড় দেশ হচ্ছে চীন। এশিয়ার সবচেয়ে বড় দেশ জনসংখ্যা এবং আয়তনের দিক থেকে এশিয়ার সবচেয়ে বড় দেশ হচ্ছে চীন, আর ছোট দেশ হচ্ছে মালদ্বীপ। বড় হচ্ছে চীন আর ছোট দেশ হচ্ছে মালদ্বীপ। জনসংখ্যা এবং আয়তনে উভয় দিক থেকে হচ্ছে চীন এশিয়ার মধ্যে সবচেয়ে বড় দেশ, আর জনসংখ্যা থেকে হচ্ছে মালদ্বীপ ছোট দেশ। এর আয়তন হিসাবে আমরা দেখি যে এর আয়তন কত। আচ্ছা, এর জনসংখ্যা হচ্ছে 137 কোটি 20 লক্ষ। 137 কোটি 20 লক্ষ হচ্ছে এর জনসংখ্যা। চীনের জনসংখ্যা হচ্ছে 137 কোটি 20 লক্ষ, আর মালদ্বীপের হচ্ছে মাত্র 3 লক্ষ। এটা হচ্ছে 2015 সালের। আর 2020 সালে যেটা হচ্ছে 140 কোটি ছাড়িয়েছে চীনের জনসংখ্যা, আর মালদ্বীপ হচ্ছে 4 লক্ষতে পৌঁছেছে। তার মানে হচ্ছে চীন হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় দেশ, যেটার জনসংখ্যা আয়তন উভয়ই বেশি, আর মালদ্বীপ হচ্ছে সবচেয়ে ছোট, যেটার জনসংখ্যা হচ্ছে 3 লক্ষ। আর দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে ভারত। দ্বিতীয় স্থানে আছে হচ্ছে ভারত আয়তন ও জনসংখ্যার দিক থেকে, যার জনসংখ্যা হচ্ছে 131 কোটি 40 লক্ষ, যেটা 2020 সালে এসে 137 কোটিতে দাঁড়িয়েছে। 137 কোটি 20 সালে, আর চীনেরটা হচ্ছে 140 ছাড়িয়েছে। তার মানে হচ্ছে এশিয়া মহাদেশের সবচেয়ে জনসংখ্যার দিক থেকে বড় হচ্ছে চীন, আর ছোট হচ্ছে মালদ্বীপ, আর দ্বিতীয় স্থানে জনসংখ্যার দিক থেকে আছে ভারত। তারপরে আসি আমরা অর্থনীতি। চীনের অর্থনীতি। আচ্ছা, দেখি এশিয়া মহাদেশটি হচ্ছে কৃষি প্রধান মহাদেশ। এশিয়া মহাদেশ হচ্ছে কৃষি প্রধান মহাদেশ। এখানে আমরা এশিয়া মহাদেশের অর্থনীতিকে প্রথমে ভাগ করে নেই খাদ্যশস্য, তারপরে হচ্ছে অর্থকরী ফসল, তারপরে হচ্ছে খনিজ দ্রব্য, আর পরেরটা হচ্ছে শিল্প। মানে 4টি ভাগে ভাগ করে নিলে সুবিধা হবে, পড়তে মনেও থাকবে। তাহলে হচ্ছে প্রথমে আমরা খাদ্যশস্যের বিষয়ে আলোচনা করব। খাদ্যশস্য হচ্ছে যা আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি, সেটা হচ্ছে খাদ্যশস্য। খাদ্যশস্যের মধ্যে এশিয়া মহাদেশে কী কী উৎপাদিত হয় দেখো: ধান, গম, নারিকেল, মশলা। তাহলে এশিয়া মহাদেশে যে খাদ্যশস্যগুলো উৎপাদিত হয় বেশি, তার মধ্যে হচ্ছে ধান, গম, নারিকেল, মশলা, ভুট্টা।
এশিয়া মহাদেশে হচ্ছে খাদ্যশস্য হচ্ছে ধান, গম, ভুট্টা, নারকেল, মশলা। এবার আসি আমরা অর্থকরী ফসল। অর্থকরী ফসল হচ্ছে যা বিক্রি করে আমরা অর্থ উপার্জন করি, সেটা হচ্ছে অর্থকরী ফসল। কি কি বিক্রি করে দেখো, অর্থকরী ফসলের মধ্যে চা, তামাক, রাবার, তুলা, রেশম, আখ, তারপরে হচ্ছে পাট। তার মানে অর্থকরী ফসলের মধ্যে আমরা দেখতে পাই যেটা বিক্রি করে অর্থ উপার্জন করা হয় পাট, চা, তামাক, রাবার, তুলা, রেশম ইত্যাদি। আর খনিজ দ্রব্যের মধ্যে পাই আমরা কয়লা, খনিজ তেল, ম্যাঙ্গানিজ। তাহলে খনিজ দ্রব্যের মধ্যে আছে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, তামা, সোনা, রূপা, ম্যাঙ্গানিজ। তাহলে কয়লা, খনিজ তেলের মধ্যে হচ্ছে কয়লা, লোহা, ম্যাঙ্গানিজ, প্রাকৃতিক গ্যাস। এবার আসি আমরা শিল্পতে। শিল্পর মধ্যে আছে লোহা ও ইস্পাত শিল্প, বস্ত্র শিল্প, পশম শিল্প, কাগজ শিল্প। তাহলে এর মধ্যে আমরা দেখতে পাই হচ্ছে ধান উৎপাদনে পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ হচ্ছে প্রধান ধান উৎপাদনকারী দেশ। তাহলে হচ্ছে ধান উৎপাদনকারী দেশ, প্রধান দেশ হচ্ছে চীন। আর পাট উৎপাদনকারী হচ্ছে ভারত। ভারত হচ্ছে প্রধান পাট উৎপাদনকারী দেশ। আর দ্বিতীয় অবস্থানে আছে হচ্ছে বাংলাদেশ। তার মানে হচ্ছে ধান উৎপাদনে চীন প্রধান, পাট উৎপাদনে ভারত, আর দ্বিতীয় অবস্থানে আছে পাট উৎপাদনে বাংলাদেশ। চীন চা উৎপাদনে চীন প্রথম হচ্ছে চা উৎপাদনে। তার মানে হচ্ছে চীন ধান এবং চা উৎপাদনে প্রথম এশিয়া মহাদেশের মধ্যে। আর চা উৎপাদনে হচ্ছে ভারত দ্বিতীয় হচ্ছে চা উৎপাদনে, দ্বিতীয় হচ্ছে ভারত। আর শ্রীলঙ্কা হচ্ছে চতুর্থ। তার মানে চা উৎপাদনে হচ্ছে চীন প্রথম, দ্বিতীয় অবস্থানে আছে ভারত এবং শ্রীলঙ্কা আছে চতুর্থ অবস্থানে। আর এই মহাদেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ দেখো, কয়লা, খনিজ তেল, লোহা, ম্যাঙ্গানিজ, প্রাকৃতিক গ্যাস, জ্বালানি তেল। প্রাকৃতিক গ্যাস ছাড়া যানবাহন, তারপরে হচ্ছে শিল্প কারখানা, মানে বলতে গেলে পৃথিবী অচল। এই খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের জন্য পৃথিবীর বিভিন্ন যে দেশগুলো আছে সবগুলো দেশই হচ্ছে এই এশিয়া মহাদেশের উপর নির্ভরশীল। এশিয়া মহাদেশের কোন দেশে এই খনিজ তেল উৎপাদিত হয় দেখো, পশ্চিম এশিয়া, মধ্য এশিয়ার যে দেশগুলো, মধ্য এশিয়া হচ্ছে দেখো চীন, জাপান, তারপরে সৌদি আরব, ইরান, ইরাক, আরব আমিরাত। এইগুলোতে হচ্ছে বেশিরভাগ হচ্ছে জ্বালানি তেল উত্তোলন করা হয়। সৌদি আরব, ইরান, ইরাক, আরব আমিরাত, এই দেশগুলোতে হচ্ছে খনিজ তেল উত্তোলিত হয়। তারপরে দেখো হচ্ছে সাগর, মহাসাগর, নদ নদীর বিভিন্ন ধরনের সুবিধা থাকার কারণে একটা দেশ আরেকটা দেশের সাথে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য গড়ে তোলে। শুধু নিজেদের মধ্যেই নয়, অন্য দেশ, এশিয়া মহাদেশের বাইরের যে দেশগুলো, ইউরোপ, আমেরিকার যে দেশগুলো, সেই দেশগুলোর সাথেও ব্যবসা বাণিজ্য গড়ে ওঠে। আর শিল্পতে হচ্ছে তৃতীয় হচ্ছে শিল্প সমৃদ্ধ দেশ হচ্ছে জাপান। তৃতীয় শিল্প সমৃদ্ধ দেশ হচ্ছে জাপান। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে অনেকটা এগিয়ে আছে। তার মানে পৃথিবীর জাপান। এবার আসি আমরা হচ্ছে ধর্ম। পৃথিবীর প্রায় সকল ধর্মের উদ্ভব ঘটে এশিয়া মহাদেশে। প্রাচীন ধর্মের মধ্যে হিন্দু, জৈন, তারপরে বৌদ্ধ ধর্মের জন্ম হচ্ছে এশিয়া মহাদেশে। প্রথমে ছিল হচ্ছে প্রাচীন ধর্মের মধ্যে হচ্ছে হিন্দু, জৈন আর হচ্ছে বৌদ্ধ ধর্ম। এরপর আসছে হচ্ছে ইহুদি এবং পরে খ্রিস্টান ধর্মের উদ্ভব ঘটে এই এশিয়া মহাদেশে। পরবর্তীতে হচ্ছে
দক্ষিণ পশ্চিম এশিয়া যে মধ্যপ্রাচ্যের দেশগুলো আছে, সপ্তম শতকে হচ্ছে ইসলাম ধর্মের উদ্ভব ঘটে। তারপরে সৌদি আরবে যে মক্কায় মুসলমানদের পবিত্র কাবা শরীফ অবস্থিত, সেটাও কিন্তু এশিয়া মহাদেশে। এরপর হচ্ছে হিন্দুদের পবিত্র তীর্থস্থান গয়া এবং কাশী, আর বৌদ্ধদের পবিত্র তীর্থ হচ্ছে বৌদ্ধগয়া, ভারতে অবস্থিত। পৃথিবীর তিনটি প্রধান ধর্মাবলম্বী জনগোষ্ঠী খ্রিস্টান, মুসলমান, ইহুদি দের পবিত্র যে ধর্মস্থান সেটি হচ্ছে জেরুজালেমে অবস্থিত। তাহলে আমরা এই অধ্যায় থেকে কি কি শিখলাম দেখো। এশিয়া মহাদেশের ভৌগোলিক, প্রথমে তো হচ্ছে মহাদেশ সম্পর্কে, তারপরে হচ্ছে এশিয়া মহাদেশের ভৌগোলিক অবস্থান, তারপরে হচ্ছে এর আয়তন কত, জনসংখ্যা, তারপরে ভূপ্রকৃতি এবং জলবায়ু, অর্থনীতি, ধর্ম, এই চারটা বিষয় সম্পর্কে আমরা আজকে জানতে পারলাম। পরবর্তী ক্লাসে হচ্ছে এশিয়া মহাদেশে বাংলাদেশের অবস্থান কতটুকু সেটা জানব। এখানে এই পর্যন্ত যারা ধৈর্য ধরে ক্লাসটা উপভোগ করেছো তাদের সবাইকে ধন্যবাদ। সবাই তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।